সালটা 1995। রাখালনগরের বাসিন্দা ছিলেন বোরহান উদ্দিন। রাখালনগরে ছেলে সন্তানদের অনেক চাহিদা ছিল। যখনই কোনো মেয়ে বা মহিলা গর্ভবতী হয় তখন থেকে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত তাদের গবেষণা চলতে থাকে। ঠিক ওই সময় বোরহান উদ্দিনের বউ গুলবাহার 4 বারের মতো গর্ভধারণ করেন। আগেও তিনি 3 বার সন্তান জন্ম দিয়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত উনার সন্তান মৃত জন্ম হতো। এই নিয়ে গ্রামের অনেকে বোরহান উদ্দিনকে অনেক কথাও শুনিয়েছে, যেন সে এই গ্রাম ছেড়ে চলে যায় তার গুলবাহারকে নিয়ে। কিন্তু পৈতৃক সূত্রে পাওয়া বাবার বাড়ি ছেড়ে সে যেতে চায় না। তাই এত লাঞ্ছনা সহ্য করেও তিনি এই গ্রামেই পড়ে আছে। গুলবাহার যে 3 বার বাচ্চা জন্ম দিয়েছেন, 3 বারই মেয়ে সন্তান হয়েছে। তাই গ্রামবাসী তাকে অলক্ষীও বলতেন, কিন্তু তিনি কাউকে কিচ্ছু বলতেন না, কারণ উনি ছিল খুব দুর্বল প্রকৃতির। কেউ কিছু বলে গেলে শুধু শুনতেন আর ঘরে এসে জায়নামাজে বসে আল্লাহর কাছে কাঁদতেন। বোরহান উদ্দিন গোলাপ চাষ করত বাড়ির পাশে। সেগুলো বিক্রি করে তাদের জীবিকা নির্বাহের ব্যবস্থা করত। ধীরে ধীরে সময় ঘনিয়ে এলো। একদিন ফজরের আজানের ঠিক আধা ঘন্টা আগে গুলবাহারের ব্যথা ওঠে। পাশের বাড়ি থেকে একজন বৃদ্ধা মহিলাকে নিয়ে আসে বোরহান উদ্দিন। উনি এসে জানায় গুলবাহারের সন্তান জন্ম দিতে কোনো সাহায্য করতে পারবে না, কারণ গুলবাহার যতবার বাচ্চা জন্ম দেয় মৃত জন্ম দেয়। আর উনি এখানে আসে বলে উনাকে আর কেউ কাজে নেয় না। উনি হচ্ছেন এই গ্রামের দায়মা, কিন্তু গুলবাহারের জন্য ওনাকে এখন সবাই অশুভ ভাবে। ঠিক ওই মুহূর্তে গুলবাহার চিৎকার দিয়ে উঠে। দায়মা আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। উনি যেয়ে সাহায্য করলেন গুলবাহারকে। ঠিক ফজরের আজানের সময় ফুটফুটে এক মেয়ে জন্ম দেয় গুলবাহার। একদিকে আজান দিচ্ছে, আরেকদিকে বোরহান উদ্দিনের মেয়ে গলা ফাটিয়ে চিৎকার করছে। দাইমা বাচ্চাটাকে দেখে চোখ ফিরাতে পারছে না। এত সুন্দর বাচ্চা উনি উনার 77 বছর বয়সে এত ডেলিভারি করিয়েছেন, কখনো দেখেনি। বাচ্চাকে মায়ের কোলে দিয়ে দাইমা ঘর থেকে বেরিয়ে এলেন। বোরহান উদ্দিন উনাকে বাড়ি পর্যন্ত দিতে গিয়ে দেখে গোলাপ বাগানে কানায় কানায় ভরে আছে গোলাপ ফুলে। তা দেখে বোরহান উদ্দিনের চোখ ভরে এলো জলে। ফুলগুলো সে ভালো দামে বিক্রি করতে পারবে। ঘরে গিয়ে মেয়েকে দেখে মেয়ের নাম রাখলেন গোলাপজান। সাল 1999। সকাল 7টা বাজে। গুলবাহার উঠোনে পাতা ঝাড়ু দিচ্ছেন। বাড়িটা বাইন্না বাড়ি নামে পরিচিত। বোরহান উদ্দিনের দাদা একজন স্বর্ণকার ছিলেন, বাবাও ছিলেন, কিন্তু যুদ্ধের সময় তাদের সব কিছু শেষ হয়ে গেছে। বাড়ির মধ্যে 3টে টিনের ঘর, একটি দোচালা আর 2টি কোনো রকমে দাঁড়া করানো। যুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীরা ওখানে কিছুদিন ছিলেন। তখন বোরহান উদ্দিন তার নানির বাড়ি ছিলেন, তাই ভাগ্যক্রমে তিনি বেঁচে ফিরে আর পরিবারের বাকিদের পাকিস্তানি বাহিনী মৃত্যু উপহার দেয়। বাড়ির ডান পাশে গোলাপ চাষ করে বোরহান উদ্দিন, আর বাড়ির বাঁ পাশে একটি বিশাল ঘন জঙ্গল। তার পাশেই গুলবাহার কিছু সবজি শাকপাতা রোপণ করেছেন। সকাল 7:30 গুলবাহার উঠোনের কাজ শেষ করে ঘরে ঢুকেন। ঘরে যেয়ে দেখেন মেয়ে বোরকা পরে নিকাব বাঁধছে। গুলবাহার বললেন, কিরে মা, এত তাড়াতাড়ি তৈরি হলি যে? তোর ক্লাস না 8টায়? তোর বাবা তো এখনো আসেনি বাজার থেকে, তোকে নিয়ে যাবে কে? গোলাপজান পিছন ফিরে আম্মাকে বলে, আম্মা, আমাকে একটু পাখিদের বাসায় যেতে হবে। ও বলেছে আজ যেন ওকে নিয়ে যাই, কাল ওর ভাই শহরে গেছে, তাই একা যেতে ভয় পাচ্ছে। বলল আমার আর আব্বার সাথে যাবে। ও আচ্ছা, যা, আর জলদি ফিরিস, তোর আব্বা আসার আগে, নয়তো আমাকে রাগ দেখাবেন। আচ্ছা আম্মা। গ্রামের সরু রাস্তা দিয়ে হাঁটছে গোলাপজান। উদ্দেশ্য তার একমাত্র সই পাখির বাড়ি যাওয়া। রাস্তায় এক বৃদ্ধ মহিলা ডাক দিলেন, ওই সেরি থাম, ওই গুলবাহারের বেটি, কথা কি কানে যায় না তোর? গোলাপজান থামে। আসসালামু আলাইকুম দাদি, ভালো আছেন? কি রে সেরি, তোরে যে এত ডাকলাম, শুনলি না যে? দাদি দুঃখিত, শুনতে পাইনি, কিছু বলবেন? হ কমু তো, কি জানি কইতে আইছিলাম, ভুইলাই তো গেলাম। ও মনে পড়ছে, তোর মায়েরে কইস কুমড়ার বড়ি লাগবো 2 কেজি। আমার বড় পোলায় বিদেশ যাইব তো, হেরে দিয়া দিমু। পোলায় আমার বড়ি মেয়ালা পছন্দ করে। আচ্ছা দাদি, বলে দিব আমি আম্মাকে। এখন আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। এই বলে গোলাপজান ছুটলো তার সইয়ের বাড়ি। যে দেখে পাখি তাদের বাড়ির উঠোনে বসে বসে বকুল ফুলের মালা গাচ্ছে। পাখি গোলাপকে দেখে উঠে এলো। কিরে সই, এত দেরি করলি কেন? দেখ, তোর জন্য আমি বকুল ফুলের মালা বানাইছি, হাতটা দেহি। দেহি কি? বলবি দেখি। তোকে না আমি বলেছি শুদ্ধ ভাষায় কথা বলবি, আমার কথা না শুনলে আমি তোর সাথে যাব না। আরে সই, এমন করস কেন? আমি তো কইতে পারি শুদ্ধ কথা, কিন্তু আমার শরম করে, মানুষে কেমনে জানি চায়া থাহে। গোস্সা করিস না বোন। গোলাপজান, আমি রাগ করবো কেন? আমার কি তুই কিছু লাগিস? না, একদমই না। আচ্ছা, আমি আজকে থেকে শুদ্ধ বলবো নে। সই, এবার একটু হাসবি না? হইছে, চলেন এবার। পাখি আর গোলাপজান বাবার পিছনে হাঁটছে তাদের মাদ্রাসার উদ্দেশ্যে, আর বোরহান উদ্দিন সামনে ভ্যান নিয়ে হাঁটছেন। ভ্যানের মধ্যে হাজার হাজার গোলাপ, বাজারে বিক্রি করবেন তিনি।
গ্রামের রাস্তা, একপাশে নদী আর একপাশে ধানক্ষেত। নদীর পাশে বড় বড় খেজুর গাছ। সেখানে কিছু লোক কলসি নামানোর কাজ করছে। খেজুরের রসে ভরা হাড়ি। ঠিক ওই মুহূর্তে এক লোক বোরহানউদ্দিনকে ডাকলেন। লোকটির নাম শফিক মিয়া। ও বোরহান মিয়া, কই যাও? লগে কেডা? তোমার বিবি আর মাইয়া? না শফিক ভাই, গুলবাহার বাড়িতে, আর মেয়েকে নিয়ে মাদ্রাসাতে দিতে যাচ্ছি। তইলে ওই যে আরেকজন বোরকাপিন্দা খাড়ায় আছে, হ্যাঁ কেডা? ও, এটা তো পাখি, প্রান্তর ছোট বোন। ও চিনছি, পান্না মিয়ার সুডু মাইয়াটা না? জি। ও হুনো, যার লাইগা তোমারে ডাকলাম, তুমি একটু অহনে হাসান মঞ্জিলে যাও। ওই বাড়িতে গোলাপ ফুল লাগবো। মঞ্জিল বাড়ির একমাত্র পোলাডা আইছে কালকা বিলেত থেইকা। হের লাইগা দেখো না, নদীর পাড়ের সব খেজুর গাছের রস মঞ্জিল বাড়ির দেওয়ান লাগতাছে। শুনলাম পোলাই নাকি 14 বছর পর দেশে আইছে। কিন্তু শফিক ভাই, আমার মেয়েটাকে তো মাদ্রাসায় দিয়ে আসতে হবে। ওকে দিয়ে আসি আগে, তারপর না হয়। আরে না, দেরি করো না। জানো না আফতাব সাহেব কেমন রাগী লোক? পরে দেখা যাইব তুমি আর গঞ্জে গোলাপ তুলবারই পারলা না, গঞ্জে কেউ তোমার ফুল কিনবই না যদি আফতাব সাহেব মানা কইরা দেয়। কিন্তু মেয়েটা, সমস্যা নেই, তুমি ফুলগুলান দিয়া পরে না হয় মাইয়াডারে দিয়াইলা। আচ্ছা। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপজান আর পাখি সবটাই শুনেছে, কিন্তু বাবার সামনে কিছু বলার সাহস গোলাপজানের নেই। হাসান মঞ্জিলের সামনে দাঁড়িয়ে আছেন বোরহানউদ্দিন, তার থেকে 4-5 কদম পিছনে দাঁড়িয়ে আছে গোলাপজান আর পাখি। বাড়ির গেটটা বিশাল বড়, দুই পাশে বাগান বিলাস ফুল গাছ। পাশে আরও কিছু গাছ আছে, কিন্তু সেগুলো ফুল গাছ না, ফল গাছ। আম, লিচু, কাঁঠাল, চালতা, সফেদা এবং 2টি বড় বড় রেন্টি গাছও আছে, যেগুলো দিয়ে পুরো বাড়ি ছায়া পাচ্ছে। গেটের সামনে 4 জন পাহারাদার দাঁড়িয়ে আছে। এতদিন শুধু বাবা আর মায়ের মুখে শুনেছে গোলাপজান মঞ্জিল বাড়ি বিশাল বড়, দেখলে চোখ জুড়িয়ে যায়। তবে গেট পর্যন্ত এসেই গোলাপজান তা উপলব্ধি করতে পেরেছে। গেট খুলতেই দেখলো আরেক চমক, এত বড় বাড়ি গোলাপজান আর পাখি জীবনেও দেখেনি। নিকাবের আড়ালে 2 জনের চোখ ছানা বড়া। বাড়ির ভেতরের দরজাটা বিশাল বড়, যেটা দিয়ে মহলে প্রবেশ করবে। দরজাটি তামার তৈরি, দেখে মনে হচ্ছে স্বর্ণ দিয়ে বানিয়েছে। আর বাহিরে মানে উঠোনে এক বিশাল বসার জায়গা, একদম রাজার বাড়ির বৈঠকখানার মতো। বোরহানউদ্দিন মেয়েদের উদ্দেশ্যে বললেন, শোন মা, তোরা এখানে দাঁড়া, আমি ভিতর থেকে আসতেছি। আচ্ছা আব্বা, আপনি যান, আমরা এখানেই থাকবো। আর শোন, ফুলগুলোর দিকে খেয়াল রাখিস, কেমন? জি আচ্ছা। এই বলে বোরহানউদ্দিন ভেতরে চলে গেল। সই দেখছস কত সুন্দর বাড়ি। এমন বাড়ি যদি আমার বিয়া হইতো, আমি প্রতিদিন তোরে দাওয়াত করতাম। চুপ কর, মানুষ শুনে ফেলবে। বৈঠকখানায় একটা কুকুর বাঁধা ছিল। পাখিকে দেখে তাড়া করতে শুরু করলো। পাখিও ভয়ে দৌড় দিল। বেশ, কুকুর আরো বেশি রেগে গেল। কুকুরও তাড়া করছে আর পাখিও ছুটছে। এই দেখে গোলাপজান ভয় পেয়ে আশেপাশে মানুষ খুঁজতে থাকে। তখনই কুকুরটা গোলাপজানের দিকে নজর দেয়। গোলাপজান যখন বুঝতে পারে কুকুরটা তাকে এখন তাড়া করবে, সে লাফ দিয়ে গোলাপের ভ্যানে উঠে দাঁড়ায়। আর ঠিক ওই সময় বাড়িতে একটি গাড়ি ঢুকে। গাড়ির ভেতর থেকে একজোড়া চোখ দেখে একটি কালো বোরকা পরা মেয়ে দাঁড়ানো। ভয়ে সিটিয়ে আছে আর হুসহুস করছে। নিকাবের আড়ালে চোখ দুটো স্পষ্ট, গাড়ির মধ্যে থাকা লোকটিকে আকর্ষিত করছে। টানা টানা চোখ, ঘন পাপড়ি, কালো কুচকুচে চোখের মণি, তার সাথে গাঢ় করে কাজল দেওয়া। এক মুহূর্তে যে কাউকে ঘায়েল করতে এই নয়ন জোড়াই যথেষ্ট। গাড়িটা বাড়ির ভেতর ঢুকতে ঢুকতে গাড়ির গ্লাস নামিয়ে দেখলো সেই তৃষ্ণার্থ নয়ন জোড়া সেই রমণীকে। ধীরে ধীরে চোখ নিচের দিকে নামায়, দেখে মেয়েটা হাজার হাজার গোলাপের উপর দাঁড়িয়ে আছে। দেখে মনে হচ্ছে গোলাপের বাগানে গোলাপের রানী দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নামলেন হাসান মান্নাত, হাসান মঞ্জিলের একমাত্র উত্তরসূরি আফতাব হাসানের একমাত্র ছেলে। পরনে তার সাদা পাঞ্জাবি পায়জামা, পায়ে চটি স্যান্ডেল, হাতে সোনার ব্রেসলেট আর রূপোর ঘড়ি। সুঠাম দেহি সুপুরুষ, নির্দ্বিধায় বলা যায় তাকে কোনো রাজ্যের রাজপুত্র। চোখগুলো বাদামি রঙের, তবে বেশি ফর্সা না গায়ের রং, শ্যামবর্ণ। তাও যেন দেখলে চোখ ফিরানো যাবে না, এত মায়াময় লাগছে ছেলেটাকে। এই মেয়ে, তুমি এমন করে ফুলগুলো বাড়াচ্ছ কেন? হাসান মঞ্জিল বাহির থেকে যতটা সুন্দর আর বিশাল, ভিতরে তার থেকেও 1000 গুণ সুন্দর। সবকিছু অনেক পরিপাটি। বোরহানউদ্দিন এর আগেও 2 বার এসেছে এই মহলে, তবে বাড়ির ভেতরে ঢোকেনি। বৈঠকখানা অবধি এসে ফুল দিয়ে গেছে, তবে আজ প্রথম এই বাড়ির অন্দর মহলে প্রবেশ করলো। মেহেরবান, আপনি অন্দরে ঢুকেছেন কেন? পিছন ফিরে দেখলো বোরহানউদ্দিন, সঙ্গে সঙ্গে মাথা নিচু করে ফেললো। ধীর কণ্ঠে বললেন, না মানে মালকিন, আমাকে শফিক ভাই বলেছে আপনার নাকি অনেক গোলাপ লাগবে, তাই দিতে এলাম। বাহির থেকে বলল অন্দরে আসতে,
তাই আর কি। আপনাকে এখানে আসতে বলেনি, ওরা বলেছে আমার ছেলে মান্নাতের ঘরে যেতে। ওর ঘর অন্দরের পিছনে, ওখানে যান। জি মালকিন। হাসান মান্নাত তাকিয়ে আছে মেয়েটার দিকে। কি হলো মেয়ে, বোবা নাকি তুমি? গোলাপজান মিনমিন গলায় বলল, জি আমি তো ইচ্ছে করে এখানে উঠিনি, আমাকে এই কুকুরটা তাড়া করেছে। ওই যে দেখুন আমার সই ওখানে লুকিয়ে আছে, ওকেও তাড়া করেছে এই দুষ্টু কুকুরটা। হাসান মান্নাত ঘাড় ঘুরিয়ে পিছন ফিরতেই দেখে একটি মেয়ে বোরখা পরা ওদের সফেদা গাছের উপর বসে আছে। দেখতে পুরো পেতনির মতো লাগছে। ও তোমার সই? জি, দেখে তো মনে হচ্ছে সফেদা পেতনি। কি না, মানে এমনিতে তো মানুষ শেওড়া গাছের পেতনি বলে, কিন্তু তোমার সই যেহেতু সফেদা গাছে বসে আছে তাই আর কি আমার গাছটাকেই বদনাম করলাম। গোলাপজান চুপ করে রইল, কারণ তার এখন খুব ভয় হচ্ছে। আব্বাটা মহলে ঢুকলো কিন্তু এখনো এলো না কেন? শুনুন। মান্নাত পিছন ফিরে তাকালো সেই রমণীর দিকে, যার কণ্ঠ তার কাছে মধুর মতো লাগছে। সে এই মধু আহরণ করতে চায়, কিন্তু কিভাবে? এক দৃষ্টিতে চেয়ে থাকে মেয়েটির দিকে। এই যে শুনুন না, আমার আব্বা এই বাড়িতে গেছে, এখনো আসেনি। আমার আব্বাকে একটু ডেকে দিন না, যেন এই কুকুরটাকে এখান থেকে তাড়াতে পারে। এতক্ষণে মান্নাতের হুঁশ ফিরে সে কুকুরটিকে ডাক দেয়, বাদশা। কুকুরটি আস্তে করে লেজ গুটিয়ে চলে আসে মান্নাতের পিছনে এসে বসে পড়ে। ঠিক ওই সময় বোরহানুদ্দিন মহল থেকে বেরোয়। কিরে মা, তুই এটা কি করলি? ফুলগুলো তো নষ্ট হয়ে গেল, এখন এগুলো কিভাবে সাহেবদের দিব? গোলাপজান তড়িঘড়ি করে নামতে নিলে পায়ে কাটা বিঁধে পড়তে নেয়। ঠিক তখনই এক শক্তপোক্ত হাত তাকে সামলে নেয়। গোলাপজান ভয়ে চোখ খিচে বন্ধ করে ফেলে, কিন্তু মেয়েটার নিকাব সরে যায় সঙ্গে সঙ্গে। মুখটা দৃশ্যমান হয়ে ওঠে। যেমন কণ্ঠ, তার থেকেও কয়েক গুণ মায়াময় তার রূপ। দুধে আলতা গায়ের রং, চোখ দুটো ভীষণ মায়া ভরা এবং আকর্ষণীয়। নাকটা তীরের মতো সোজা, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির মতো কোমল। চোখের পাপড়িগুলো যেন নৌকার মতো বাঁকা বাঁকা, কালো ঘন। ঠোঁটের উপরে একটা ছোট্ট তিল আছে, যা যে কেউ দেখলে আগে তিলটাই নজরে পড়বে। এ যেন এক অন্যরকম আকর্ষণ। গোলাপজান দ্রুত চোখ খুলে আর সামনে এক অপরিচিত লোক দেখে তাড়াতাড়ি করে নিকাব টান দেয়, আবার মুখ ঢেকে ফেলে। মান্নাত হাত ছেড়ে দাঁড়ায়। বোরহানুদ্দিন দৌড়ে এসে গোলাপজান আর পাখিকে বলে ওরা যেন তাড়াতাড়ি বাড়ি চলে যায়, আজ আর মাদ্রাসায় যাওয়া লাগবে না। গোলাপজান আর পাখিও কথা মতো মাথা নিচু করে চলে যায়। মান্নাত এক দৃষ্টিতে তাকিয়ে থাকে গোলাপজানের যাওয়ার পানে। বোরহানুদ্দিন এগিয়ে এসে বলে, সাহেব এই ফুলগুলো তো আমার মেয়ে নষ্ট করে ফেললো, আমি কাল আপনার জন্য নতুন ফুল নিয়ে আসব। এই বলে বোরহান ভ্যান ঘুরায় বাড়ির উদ্দেশ্যে। দাঁড়ান। বোরহানুদ্দিন থামে। সে ভয় পাচ্ছে না, কিন্তু নিজের মেয়ের কাণ্ডে লজ্জিত, তাই মাথা নত করে দাঁড়িয়ে আছে। এই ফুলগুলো আমার ঘরে রেখে আসুন। কিন্তু এগুলোতে তো পাড়া লেগেছে, ফুলগুলো মুরঝিয়ে গিয়েছে। আমার মুরঝানো ফুলই লাগবে, কাজ আছে, ঘরে রেখে আসুন। বোরহানুদ্দিন কথা মতো মুরঝানো ফুলগুলোই রেখে এলো মান্নাতের ঘরের সামনে। ওখান থেকে কিছু কাজের লোক এসে ঘরের ভিতর নিয়ে